বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে বের করতে হলে অনেক কষ্ট করতে হবে। কারণ শেখ হাসিনা এই 15 বছর ভারতের বড় বড় মানুষরে, ব্যক্তিরে বাংলাদেশের এমন এমন জায়গায় বসাইছে, এমন এমন সেক্টরে বসাইছে। তো এই আগ্রাসন থেকে বের হওয়া অনেক কঠিন। তো মাসুম ভাইয়ের বক্তব্য অনুযায়ী আমরা অবশ্যই সরকারের কাছে আকুল আবেদন করি, ভারতের থেকে এখনই বাইরে হবার সময় প্রত্যেকটা চুক্তি বাতিল করা দরকার। ভারতের সাথে প্রত্যেকটা চুক্তি বাতিল করা দরকার। কালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ভারতের আগ্রাসন নিয়ে আন্দোলন হয়েছে। আজকে রাত 8টা বাজে অবশ্যই ভারতের হাইকমান্ডের সাথে বৈঠক বসবে ডক্টর ইউনূস। অবশ্যই আমি একজন স্বাধীন বাংলা জনগণের পক্ষ থেকে বলতেছি, আমি একজন নাগরিক হিসেবে বলতেছি, ভারত কোনোভাবেই বন্ধু না, আমাদের কোনোভাবেই বন্ধু না। পৃথিবীতে সবচেয়ে বর্ডারে যদি কোনো যুদ্ধ হয়, মারামারি হয়, মানুষ হত্যা হয়, সেটা ভারত বাংলাদেশের প্রতি করতেছে যে অন্যায়টা। বাংলাদেশ সীমান্ত ঢুকে বাংলাদেশের মানুষকে হত্যা করতেছে। এই আগ্রাসন বন্ধ হোক। সেটা বারবার তারা প্রমাণ করে যাচ্ছে। আমরা বন্ধু বলতে পারি, তারা বন্ধু ভাবে না, আমাদেরকে কখনোই ভাববেও না। যতক্ষণ পর্যন্ত পাকিস্তান এবং চীনের মতো এদের সাথে আপনি বিহেভিয়ার না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ভারত আপনাকে কোনোদিন তারা কথা বলবে না ধ্বংস করার। এবং তারা শেখ হাসিনার যে পরাজয় কোনোভাবে তারা মেনে নিতে পারছে না বর্তমানে। এটা তারা কোনোভাবেই তারা অ্যাকসেপ্ট করতে পারতেছে না। শেখ হাসিনা চলে গেছে, কারণ তাদের এজেন্ট এবং পাপেট ছিল এই হাসিনা, এই খুনি, এই মার্ডারার। সুতরাং আমি সরকারকে অনুরোধ করব, যেভাবে বলছি, বন্ড সরেন, উই ক্যান বাই দিস বন্ড, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট মানি। এবং সেই বন্ডে ইভেন দো চীন লোন নিয়ে এসে টাকা দিয়ে এটা তারা করতে পারবে এবং তারা করবে। তাদের চিরশত্রু দিয়ে প্রত্যেকটা জায়গা করেন। যদি এটা করতে ব্যর্থ হন ডক্টর ইউনূস সরকারকে আমি বলছি, ভবিষ্যতে খারাপ সময় ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। সেটা নুরুল কবির থেকে শুরু করে আপনার যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ সবাই বলে গেছেন, এরা কখনোই আমাদের বন্ধু ছিল না, এখনো নয়। সুতরাং যদি বাংলাদেশের অস্তিত্বের সাথে ভারতের এই বিষয়গুলোকে কিভাবে ট্যাকল করবেন আপনারা, সেটাই আপনাদেরকে নির্ধারণ করবে। ফেল করবেন, বাংলাদেশ ফেল করবে। বাংলাদেশের সম্ভাবনা আকাশে অপেক্ষা করতেছে এই মুহূর্তে। শুধু ভারতকে মোকাবেলা করবেন সুন্দর করে, বাংলাদেশ আকাশে উঠতে যাচ্ছে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই। কারণ এই সম্ভাবনা বাংলাদেশের জন্য তৈরি হয়ে আছে। কিন্তু এরা আমাদেরকে ধ্বংস করা, নষ্ট করা, ডিস্টেবিলাইজ করা। আর্মির অফিসার লেফটেন্যান্ট কর্নেল, আমি নামটা ভুলে গেলাম, সেদিন উনি বলছিলেন যে ভারতের বাংলাদেশ বিষয়ে যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ডিস্টেবিলাইজ বাংলাদেশ এন্ড কন্ট্রোল ইট। That's what he said that. I didn't say that. He said that. I mean, Channel 24 এবং যমুনা টেলিভিশনে গিয়ে অনুষ্ঠানটা দেখেন, উনি সেই কথাটা বলেছেন। এবং এটা আওয়ামী লীগ জানতো, কিন্তু তারা কখনো এটা করে নাই, কারণ তারা এতটা দুর্বল ছিল। এটাকে ধ্বংস করে দিয়ে এই দেশটাকে তারা আপনার কি করেছে, এই কন্ট্রোল করার চেষ্টা করেছে। সুতরাং আমি আপনাদেরকে ভারতের সুবিধা, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমরা ভারতের কাছে দুর্বল নয়, বরং ভারত আমাদের কাছে দুর্বল হওয়ার কথা। কিন্তু আমাদের নতজানু পররাষ্ট্রনীতি এন্ড সান অফ বিচ যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, তারা এবং তাদের এজেন্টরা, তারাই ধ্বংস করেছে, নষ্ট করেছে বাংলাদেশের সম্ভাবনাকে। আমি এই স্বল্প সময়ে আপনাদেরকে এটা বলতে চাই, সবাই বলেন যে আমরা যেটা বলছি যে ফারাক্কার 40 কিলোমিটারের ভিতরে আপনার বাঁধ নির্মাণ করার, তিস্তার এখানে বাঁধ নির্মাণ করার চীনকে দায়িত্ব দেন। এত সুন্দর করে মনের মাধুরী দিয়ে রেসপেক্ট এন্ড লাভ দিয়ে, লাভ টাচ যাকে আমরা বলি, বাদগুলা করে দিবে, যেহেতু তাদের চিরসত্য হচ্ছে ভারত। বসে বসে আপনারা দেখবেন, আনন্দ করবেন। এরপরে যদি মনে রাখবেন, কিছুদিন আগে আপনারা দেখেছিলেন, কয়েক বছর আগে কাতারের সাথে সৌদির যখন সমস্যা হয়, কাতার ইউএই সবাই মিলে, সৌদি ইউএই মিলে কাতারকে এক করে করেছিল। আকাশ তাদের আপনার এয়ার স্পেস তারা সেখানে ব্যবহার করতে দেয় নাই। কাতারকে বিপদগ্রস্ত করেছিল কারা? সৌদি, ইউএই এবং কুয়েত জোট যারা আছে তারা। কাতার কিভাবে বাউন্স ব্যাক করেছিল জানেন? যে জিনিস তারা কিনতে পারতো না, তাদের ছিল না, তারা কষ্ট করেছে, সেই জিনিস তারা দেশে উৎপাদন করে আবার এই মুহূর্তে কাতার সেগুলো এখন আপনার এক্সপোর্ট করে। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখন প্রয়োজন হচ্ছে আপনার আবিষ্কারের জনক, যেটাকে বলা হয় বাংলাতে। আমাদের ভারত আমরা এই সরকারকে আমি অনুরোধ করবো, অনতি বিলম্বে কি পণ্য বা কিভাবে আমরা ভারতের উপর নির্ভরশীল যে জায়গাগুলো, এই জায়গাগুলোর বিকল্প নাম্বার 1, নাম্বার 2 অনতি বিলম্বে আপনারা বের করুন। ইটস নট এ বিগ ডিল। মানে কি ক্ষেত্রে আমরা ভারতের উপর নির্ভরশীল? ধরেন আগামীকালকে আপনি কল্পনা করেন ভারতের সাথে আপনার সম্পূর্ণ সম্পর্ক বিনষ্ট হয়ে গেছে, দ্যার ইজ নো ডিপ্লোম্যাটিক কানেকশন। তাহলে কিভাবে আমরা চলতে হবে? এইটা এখন বের করুন, স্ট্র্যাটেজি দেন, কমিটি গঠন করেন, স্ট্র্যাটেজি গঠন করে এটাকে প্লেস করে রাখেন, যেন আপনাদের অল্টারনেটিভ থাকতে, সাবস্টিটিউট সিস্টেম থাকতে হবে। যদি এটা না রাখেন, পদে এরা আমাদের গাড়ি এসে বসবে। মনে রাখবেন, আমরা মুসলিম কান্ট্রি বলে এরা আমাদেরকে প্রচন্ড ঘৃণা করে। এটা আমি বারবার বলছি, আবার সেটা প্রমাণ হয়েছে। আমাদের পূর্বপুরুষ যারা আছেন, পূর্বপুরুষ তারাও বলছেন। সুতরাং যদি আপনারা অ্যাক্ট করতে ব্যর্থ হন, এরা আমাদেরকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন ফেলবে। আজকে আমাদের দেশটা যখন রিফর্ম করে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া আছে, ক্রিমিনালদেরকে ধরা যাচ্ছে, সেই সময় ডিস্টার্ব করে শেখ হাসিনা বসে সেখানে এই ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমি আবার বলি, অস্ত্র উদ্ধার এবং এই টাকা যারা লুটপাট করেছে তাদেরকে দুইটা জায়গাতে যদি অ্যাগ্রেসিভলি ধরতে না পারেন, এরা এগুলো আমাদের বিরুদ্ধে ইউজ করবে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ইউজ করবে, বাংলাদেশের বিরুদ্ধে ইউজ করবে। মনে রাখবেন, আওয়ামী লীগের মতো ফেরোসাস ভয়ঙ্কর অ্যানিমেল টাইপের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা পৃথিবীর কোথাও এই মুহূর্তে বসবাস করে না। এই ফ্যানাটিক সাইকোপ্যাথদেরকে মোকাবেলা করতে হলে তার কোনো বিকল্প নেই। এবং ভারতের ব্যাপারে আমরা যারা বলছি, আপনারা
টাকার কোনো সমস্যা নাই, প্রজেক্ট গ্রহণ করুন, এদেরকে বয় করার কোনো দরকার নেই। মনে রাখবেন, ভারতকে মোকাবেলার সবচেয়ে বড়, এটা গতকালকে বলেছি, এর আগের কাল বলেছি, প্রতিদিন বলে যাচ্ছি, যারা নিয়মিত দেখেন আপনারা জানেন, আমি বলেছিলাম ডিপ্লোম্যাটিক রেটরিক এবং পলিটিক্যাল রেটরিক, এই দুইটা জিনিস না করতে পারলে আপনি বিপদে পড়বেন। তার সুস্পষ্ট লক্ষণ আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতের কেন্দ্রিক। সুতরাং আমি যে কথাগুলো বলছি, ডিপ্লোম্যাটিক রেটরিক এন্ড পলিটিক্যাল রেটরিক, অ্যাগ্রেসিভনেস টুয়ার্ডস ইন্ডিয়া and আওয়ামী লীগ, ইফ ইউ ডু নট শো দ্যাট, ব্যাড ডেজ ahead of us, এটা আমি আজকে বলে দিতে চাই। সুতরাং যারা ক্ষমতায় যারা আছেন এই মুহূর্তে, নদী ব্যবস্থাপনার উপরে গুরুত্ব দেওয়া লাগবে অ্যাবসলিউটলি। এরপরে নদী ব্যবস্থাপনা, কারণ তারা যে পানি ছাড়ে, আমি আপনাকে বলি ইন্টারন্যাশনাল কোনো ল নাই। ইফ ইউ হ্যাভ দ্য শিট, ইউ ক্যান কন্ট্রোল ইউর শিট। ফর এক্সাম্পল, আপনার পাবলিক রাস্তা আছে কিন্তু আপনার ডগ আছে, ধরেন ডেঞ্জারাস ডগ, ইউ ক্যান নট সে এটা পাবলিক রাস্তা, আমি আমার ডগ এখানে ছেড়ে দেবো। ইউ ক্যান নট সে দ্যাট। সেম অ্যাজ আপনার পানি, পানি ইজ লাইক এ ডগ, আপনার পানি আপনার, আপনি আমার উপর ছেড়ে দিয়ে আপনি আমাকে সলভ করতে পারেন, আমার ক্ষতিগ্রস্ত, এটা ইন্টারন্যাশনাল আইনের সম্পূর্ণ বিরোধী। ভারত যেটা মানে না, মানতে বাধ্য করে দিতে হবে এই মুহূর্তে। 97% মানুষ বাংলাদেশের এদেরকে ঘৃণা করে, এদের পলিসিকে ঘৃণা করে। সুতরাং আমি ইউনিট সরকারকে বলবো, অনতিবিলম্বে ভারত বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। যত চেষ্টাই করেন না কেন, দেশকে দাঁড় করাতে পারবেন না যদি এদেরকে মোকাবেলা ঠিক মতো না করা যায়। স্ট্র্যাটেজি প্রণয়ন করুন। মনে রাখবেন, বাংলাদেশের কোন শত্রু নাই, সারা বিশ্বের দেশ মানুষ বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশিদেরকে ভালোবাসে। শুধু একটা রাষ্ট্র যারা আমাদেরকে এতটা পিছনে নিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং এদেরকে মোকাবেলা করতে গেলে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি, আমাদের মানুষগুলোকে নিয়ে আসুন, কমিশন গঠন করুন। পাচারকৃত ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, যুক্তরাষ্ট্র চাইতে পারে সবার কাছে, এবং আমি বলি এই দুইটা কাজ অনতিবিলম্বে করতে হবে। ভারতকে মোকাবেলা করতে পারলে বাংলাদেশ 5 বছরের ভিতরে বাংলাদেশ কোথায় যাবে কল্পনা করতে পারবেন না আপনারা। এরা আমাদেরকে কোনো অবস্থা উঠতে দিবে না, এটা দেও নেই। এরা আমাদের শ্রমিকদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে প্রচন্ড ধরনের হিংসা, বিদ্বেষ এবং ষড়যন্ত্র তারা এখানে করে থাকে। 2 দিন পর এই দেশে ভিসা বন্ধ, ওই দেশে ভিসা বন্ধ, মূল কলকাঠি নারে কারা? ভারতীয়রা। সুতরাং আমি মনে করি ভারত বিষয়ে একটা স্ট্র্যাটেজি, একটা কমিশন গঠন করে এদেরকে ব্যবস্থাপনা আনা দরকার, না হলে বিপদ আমাদের সামনে আছে। এটাই হচ্ছিল আমার বক্তব্য। আমি আবার বলছি, টাকার কোনো সমস্যা নেই, আমরা প্রবাসীরা আছি, আমরা বাংলাদেশকে আকাশে উড়াবার ক্ষমতা রাখি ইনশাল্লাহ। সুতরাং প্রতিদিন বলে মতামত গড়ে তুলুন। ইয়েস, ইউ আর রাইট। সুতরাং এই কাজটাই আমাদেরকে করতে হবে। ভালো থাকবেন, দেখা হবে আজকে দিনে অন্য একটা